সংকল্প যাত্রা, যেটাকে হিন্দিতে একটু বিকশিতকে আমরা বলি বিকশিত ভারত সংকল্প যাত্রা, অর্থাৎ ভারতকে উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য আমরা সংকল্প নেব। এখন ভারত কিভাবে উন্নত হবে? উন্নত কি করে হবে? শুধু রাস্তা বানালেই হবে না, একটা বিল্ডিং বানালেই হবে না। আসল যে কাজটা সেটা হচ্ছে জনগণের কল্যাণ। মানুষের যদি সার্বিক বিকাশ না হয়, দেশের জনগণের যদি সার্বিক উন্নতি না হয়, তাহলে এই দেশ এগিয়ে যাবে না। কারণ মানুষকে, নাগরিকদেরকে বাদ দিয়ে কোন দেশের চিন্তা কল্পনা আমরা করতে পারি না। তার জন্যই সরকার, আমাদের যে সরকার চলছে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, এই সরকার সংবিধানের দ্বারা পরিচালিত। সংবিধানে বলা আছে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা, জনগণকে সুবিধা দেওয়া, জনগণের সুবিধা অসুবিধা দেখা এবং সেই ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করে জনগণের উন্নতি সাধন করা। তার জন্যই নরেন্দ্র মোদীজি একটা কথা বলেছেন, আপনারা জানেন, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস। এই ভারতকে উন্নতি করতে গেলে সবার সহযোগিতা দরকার। আমরা সবাই মিলে যদি প্রয়াস চেষ্টা করি, এই যে অভিযান, এই যে একদিনের যে এখানে এই শিবিরটা আমরা সফলভাবে করতে পারব। আমরা অনেক সময় কি করি, আমরা কোনো অনুষ্ঠানে তো যাই, কিন্তু অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কি সেটা আমরা বুঝি না। আমরা অন্যদিকে আমরা চিন্তায় ব্যস্ত থাকি, ফলে যেগুলি আমার ওই অনুষ্ঠান থেকে, ওই জায়গা থেকে কিছু শিখে আসার কথা, সেটা থেকে আমরা বঞ্চিত হই। আপনারা দেখেছেন, আপনারা সবাই চান তো আমাদের পরিবার, আমার আর্থিক উন্নতি হোক। আপনারা চান তো? এখানে যারা বসা দিদিরা সবাই একটু বলুন, আপনাদের পরিবার উন্নতি হোক চান তো আপনারা? আপনারা বুঝেন তো আমার কথা? বুঝতে পারছেন তো? না কষ্ট হচ্ছে কোনটা? রিয়াকশন যদি না দেন তাহলে আমার কথা বলতে অসুবিধা হবে। আমরা সবাই চাই আমার পরিবার উন্নতি লাভ করুক, ছেলে শিক্ষিত হোক, মেয়ে শিক্ষিত হোক, আমার জামাইয়ের ইনকাম আরো বাড়ুক। আপনারা মহিলারা আপনারা নিজেরাও ইনকাম করতে চান, ফলে পরিবারের আর্থিক উন্নতি হবে। এই আর্থিক উন্নতি যখন হবে, ছেলে মেয়ে যখন শিক্ষিত হবে, সার্বিক বিকাশ আপনার হবে পরিবারের। প্রতিটি পরিবার যখন এইভাবে স্বাবলম্বী হবে, একটা পরিবার যখন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে, তখন দেশের পুরো জনগণ স্বনির্ভর হয়ে দাঁড়াবে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, দেশকে স্বনির্ভর করতে গেলে, নিজের পায়ে নিজে দাঁড়াতে গেলে আগে জনগণের সেই সুবিধা দিতে হবে, যাতে এই দেশের জনগণ নিজের পায়ে নিজেরাই দাঁড়াতে পারে। আমরা সবাই বলি আমি গরিব, আমি গরিব, আমাদের দেশ গরিব। আমরা কি আরো 100 বছর কি গরিব থাকতে রাজি আছি নাকি? না। আমরাও আমেরিকার মতো উন্নত দেশ, ইউরোপের বিভিন্ন দেশের মতো উন্নত দেশ হিসাবে আমরাও নিজেদেরকে পরিচয় দিতে চাই যে আমরা উন্নত দেশের নাগরিক। এই দেশকে উন্নতি আমরা দেখতে চাই, দেশের উন্নতি। তো তাহলে উন্নতি এমনিতে হয়ে যাবে না, তার জন্য পরিকল্পনা দরকার, তার জন্য আমাদের প্রতিজ্ঞা করা দরকার, সংকল্প করা দরকার, নেওয়া দরকার যে আমরা আমাদের দেশকে, সমাজকে এগিয়ে নিয়ে যাব। আমাদের সরকার হওয়ার পরে আমরা তার জন্য জনগণকে সুবিধা দেওয়ার ক্ষেত্রে আমরা রাজনীতি করছি না। আমরা নিরপেক্ষতা ভূমিকা পালন করে, নিরপেক্ষ
ভূমিকা পালন করে আমরা সবাইকে সমানভাবে সবকা সাথ থেকে সবার সঙ্গে থেকে সবার বিকাশ করতে আমরা চেষ্টা করছি। এখানে বেশিরভাগ মাত্রায় মহিলারা। আপনারা এই যে সেলফ হেল্প গ্রুপের যে দিদি উনি বলেছেন 10 জনকে নিয়ে যে গ্রুপটা, তার বছরে তার কত লাভ হয়েছে। এখন উনি ওনার যে হাজবেন্ড পরিবারের কর্তার সঙ্গে উনিও কিছুটা হলেও কয়েক হাজার হলেও আর্থিক যে ইনকাম হচ্ছে তার, সেটা ওনার কর্তার সঙ্গে যে কর্তার ইনকামের সঙ্গে ওনারটা যোগ করলে একটু বেড়ে গেল, আর্থিক ক্ষমতা বেড়ে গেল। আমরা সরকারের তরফ থেকে সেলফ হেল্প গ্রুপ তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছি, যাতে করে মহিলারা স্বনির্ভর হতে পারে। আমাদের গ্রামের মহিলারা আমাদের গ্রামীণ পরিবেশে নানান ধরনের সম্ভাবনা আছে, অনেক কিছু কাজ করার। সেটাকে দেখে, সেটাকে অভিজ্ঞতা মাথায় রেখে আমাদের সরকার কাজ করছে। যেমন TRLN, আমাদের নরেন্দ্র মোদীজি বলেছেন ভোকাল ফর লোকাল হওয়ার জন্য। আমার এই এলাকায় কি উৎপাদন হয় সে সম্পর্কে বারবার বলার জন্য, বাইরের মানুষকে বলার জন্য, যাতে সেটা আমরা বিক্রি করে স্বনির্ভর হতে পারি। আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি, প্রশিক্ষণের জন্য আপনাদেরকে আর্থিকভাবে সাহায্য করছি। প্রশিক্ষণ শেষে আপনারা যদি ব্যবসা বাণিজ্যে যুক্ত হতে চান, পশুপালন করতে চান, বিভিন্ন বাগিচা বাগান করতে চান, তাহলে আমরা ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করে দিয়েছি। এই লোনের মধ্যে সাবসিডি আছে। আপনারা যদি 1 লক্ষ টাকা নেন, সেখানে অনেক এরকম অনেক আছে লোন, যে যেখানে 30,000 টাকা আপনাদেরকে সাবসিডি দেওয়া হয়, 40,000 টাকা দেওয়া হয়, 50,000 টাকা অর্ধেক বা 90% আপনাদেরকে সাবসিডি দেওয়া হয়, মাত্র 10% দিতে হয়। কেন আমরা দিচ্ছি? আপনারা যাতে স্বনির্ভর হতে পারেন, মহিলারা যাতে স্বনির্ভর হতে পারেন। মহিলাদের স্বনির্ভর করার সাথে সাথে তাদের অধিকার, আরো গণতান্ত্রিক অধিকার, সংবিধানে দেওয়া যে অধিকার, এটা দেওয়ার জন্য আমরা সরকার চেষ্টা করছি। আপনারা মহিলারা শুনেছেন কিছুদিন আগে আমরা পার্লামেন্টে একটা বিল আমরা পাস করেছি। সেই বিল কি? 33% মহিলাদেরকে যাতে লোকসভায় এমপি হতে পারেন, বিধানসভায় আপনারা MLA হতে পারেন, মহিলারাও যাতে রাজনৈতিক ক্ষেত্রে নিজের অধিকার ক্ষমতা প্রয়োগ করতে পারেন, তার জন্য আমরা সেই বিলটা এনেছি। কেন? মহিলাদেরকে ক্ষমতা দেওয়ার জন্য, মহিলার ক্ষমতায়ন করার জন্য, মহিলা ক্ষমতায়ন, উইমেন এম্পাওয়ারমেন্ট। এটা হলে কি হবে? এটা হলে সমাজ এগিয়ে যাবে। আমাদের বড় বড় সমাজ বিজ্ঞানীরা বলেন, একজন মহিলাকে যদি শিক্ষিতা করে তোলা হয়, তাহলে শুধু একটা ব্যক্তিকে না, একটা ফ্যামিলি শিক্ষিত হয়ে ওঠার জন্য ওই মহিলা ভূমিকা পালন করেন, এবং এমনকি সমাজকে শিক্ষিত করে তোলার জন্য মহিলার ভূমিকা সব থেকে বেশি থাকে। আমি রেবতী ত্রিপুরা আপনাদের সামনে মেম্বার অফ পার্লামেন্ট এমপি হিসেবে আজকে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলার সাহস আমার হতো না যদি আমার মা আমাকে শিক্ষা না দিত। আমার বাবা রাজনীতি করত আমার মতো। আমি এখন সারাদিন আমি ঘুরে বেড়াচ্ছি, সকাল 8টা 8:30 বেরিয়ে যায়। আমার ছেলেকে বাসে তুলে দেওয়ার দায়িত্ব আমার মিসেস, আমার বউ সেই দায়িত্ব পালন করে। টিউশনে নিয়ে যাওয়া, সন্ধ্যাবেলায় রাতের বেলায় পড়ানো। মহিলারা যদি শিক্ষিত হয়, শিক্ষিতা, তাহলে পরিবারের সন্তানকে শিক্ষিত করে তোলার সাথে সাথে সমাজকে। তার জন্য আমরা চাইছি মহিলার ক্ষমতায়ন। এই জন্য নরেন্দ্র মোদীজি বলছেন, ওনার মা যেহেতু অন্যের বাড়িতে কাজ করতেন, তিনি জানেন ওনার মা কি কষ্ট করেছেন। তার জন্য এখানে গ্যাসের যে বিনামূল্যে মহিলাদের নামে, আপনারা যদি হিসাব করেন আঙ্গুল, আমি যদি সময় পেতাম আপনাদের 1 ঘন্টা বাসন দিতে পারি শুধু মহিলার উপরে। কারণ আমরা যে কাজটা করেছি গত 10 বছরে, মহিলা সবার জন্য আমরা কাজ করেছি। গ্যাস, প্রধানমন্ত্রী আবাস যোজনা, 6 বছরে 4.5 লক্ষ আমরা মানুষকে ঘর দিয়েছি। সেখানে কে সিপিএম করে, কে কংগ্রেস করে, কে মাথা করে আমরা কখনো দেখিনি। কেন এটা করলাম? আমরা দেখেছি 25 বছরে, তার আগে যুদ্ধ কংগ্রেস আমলে
কংগ্রেস করলেই শুধু দেওয়া হতো, সিপিএম করলেই শুধু দেওয়া হতো। সরকারের দায়িত্ব এটা না, সরকারের ভূমিকা এরকম হতে পারে না। সরকার যে এটা সবার, তার জন্য সরকারের কাজ, সরকারের সুবিধা সবাইকে দিতে হবে, পেতে হবে। তার জন্য আমরা দিচ্ছি। তার জন্য এই দেশের নাগরিক, এই দেশের গরিব, এই দেশের সাধারণ মানুষ যাতে আর্থিকভাবে লাভবান হয়, আগামী দিনে তার পরিবার যাতে দাঁড়াতে পারে। সব পরিবারগুলি যদি দাঁড়িয়ে যায়, তাহলে আমাদের দেশটা কি হবে? দাঁড়িয়ে যাবে। আমরা আমেরিকার সমান হয়ে যাব। আপনারা দেখেছেন নির্মলা সীতারমণ, তিনিও একজন মহিলা, অর্থনীতি সামলাচ্ছেন, দেশের অর্থমন্ত্রী। ভারতের রাষ্ট্রপতিকে একজন মহিলা, আদিবাসী মহিলা। কোন জায়গায়? উড়িষ্যার কোন এক প্রত্যন্ত গ্রামের আদিবাসী মহিলা, তিনি ভারতের রাষ্ট্রপতি। আমাদের সরকার আসার পরে আমরা ওনাকে প্রার্থী করেছি। আমরা ওনাকে প্রার্থী করার পরে, জয়যুক্ত হওয়ার পরে তিনি আজকে ভারতের রাষ্ট্রপতি। কে? মহিলা। আমাদের সরকারের সময় যেভাবে আমরা মহিলাদের জন্য কাজ করেছি, ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার ৭৫ বছরে কোন সরকার এভাবে করেছে আপনারা দেখবেন। ইতিহাস আমার থেকে আপনারা জানেন, আপনারা বয়সে আমার থেকে অনেকই বেশি। এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, মহিলার নামে কোন ব্যক্তি যদি রাগ করে, ঝগড়া করে, কোন ব্যক্তি যদি কোন মহিলাকে বলে আমার ঘর থেকে বেরিয়ে যাও, আমি তাদেরকে বলবো আপনি ভুল করছেন, আপনি ভুল করবেন, কারণ ওই ঘরের মালিক কিন্তু মহিলা। এখন আর মহিলাকে সেইভাবে ঘর থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মহিলারা সমাজের 50% মহিলা, 50% পুরুষ, তাদেরও সমান অধিকার থাকা দরকার। গ্যাস সংযোগ দেওয়া, গ্যাসের সাবসিডি দেওয়া, মহিলার হাতে যাতে পয়সা থাকে। কারণ আমি দেখেছি আমার বাবা যখন চাকুরি করতেন, এখন তো রিটায়ার্ড বাবা, বেতন নিয়ে আসার পরে 40-50 হাজার যাই টাকা উনি নিয়ে আসেন, বাবা মার হাতে দিয়ে দিত। পুরো মাস মা ওই টাকা বাবাকে একটু একটু দিত। আজকে বাজারে যাওয়ার জন্য 5,000 টাকা দরকার, মা বের করে দিত। ফলে মা সবসময় জানতো যে বাবার আর কত টাকা আছে, যে 40,000 টাকা নিয়ে আসে। ফলে মাকে আমি দেখেছি যে আমাদের পড়াশোনা করা, অন্যান্য খরচা, হাতে আছে 10,000 টাকা, কিন্তু এই মাস শেষ করতে গেলে আরো 12,000 টাকা লাগবে, অর্থাৎ 2,000 টাকা ঘাটতি। এই চিন্তাকে বেশি করেন মায়েরাই করেন, আমি দেখেছি আমার মাকে। এই জন্য নরেন্দ্র মোদীজি তিনি উনার মাকে দেখেছেন অন্যের বাড়িতে কাজ করে নরেন্দ্র মোদীকে মানুষ করতে। তার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন মহিলাদের হাতে যদি ক্ষমতা, অধিকার দিতে না পারি, এই দেশ কখনো এগিয়ে যাবে না। আমরা একটা সময় মহিলাদেরকে অবহেলায় রেখেছিলাম। কন্যা সন্তান হলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে জন্মের আগেই হত্যা করা হয়েছিল। অবহেলা আমি দেখেছি। আমারও এক মেয়ে আছে, আমার বড় মেয়ে, ছেলে ছোট। আমার সরকার নার্সিংহোমে আমার মেয়ে যখন জন্ম হচ্ছিল, আরেকজনের ছেলে সন্তান, আরেক ভদ্রলোকেরও মেয়ে, আমার এবং আরেক ভদ্রলোকের 2 মেয়ে 1 ছেলে, সেদিন সন্তান জন্ম হয়। আমি দেখেছি যে ছেলের সন্তান মানে হলো যে পরিবারে, পুরো নার্সিংহোমে মিষ্টি খাওয়াতে শুরু করলেন। উনি এমন খুশি। আরেকজন ব্যক্তিকে আমি দেখলাম মেয়ে হয়েছে বলে খুব চিন্তিত। আমি কি করেছি? আমি মিষ্টি খাইয়ে দিলাম। আমি আজকে গর্ব করে বলি, আমার একজন ছেলে, একজন মেয়ে, আমি তাদেরকে সমানভাবে দেখি। যদি আমার মেয়েটা যদি কোনোদিন ভালো কোনো জায়গায় যায়, আমার জায়গায় যদি এমপিও হয়ে যায়, তা আমি তার জন্য গর্ব করবো না? আজকে নির্মলা সীতারমণের জন্য, আজকে দ্রৌপদী মুর্মুর জন্য তার মা বাবা গর্ব করে না? এই জন্যই নরেন্দ্র মোদী চিন্তা করে এই কাজটা করছেন। মহিলা সমাজের জন্য কাজ করা আমাদের সরকারের মানে চেষ্টার মধ্যে একটা। মহিলাদের প্রধানমন্ত্রী তার জন্য 4টা জাতির কথা আপনি বলছেন: মহিলা, যুবক, কৃষক এবং দারিদ্র। যারা গরিব, তার জন্ম নেই, জাত নেই, তার জন্য প্রধানমন্ত্রী বলেছেন মহিলার হাতে ক্ষমতা, অধিকার, যুবকদের আগামী দিনের ভবিষ্যৎ করে তুলতে না পারলে, সুনাগরিক করতে না পারলে, আর কৃষকদের ডাবল ইনকাম, তাদের আর্থিক অবস্থা, সামাজিক অবস্থার উন্নতি ঘটাতে না পারলে ভারতবর্ষ এগিয়ে যাবে না। আর একটা শব্দ কি? গরিবী হটাও। অনেক প্রধানমন্ত্রীরা স্লোগান দিয়েছিলেন কিন্তু পারেননি। তার জন্য প্রধানমন্ত্রী বলছেন আর একটা জাত হচ্ছে কি? গরিব, দারিদ্রতা।
এই দারিদ্রতার হাত থেকে মুক্তি যদি না হয় আমার দেশ কোনোদিন উন্নতি হবে না। তার জন্যই এই গরিব দারিদ্র যারা দরিদ্রতায় ভুগছেন তাদের হাতে বিভিন্নভাবে সুবিধা তুলে দেওয়ার চেষ্টা আমাদের সরকার করছে। তার জন্য আপনারা দেখেছেন এই যে সিপিআইএম এর মধ্যেও গরিব যারা, কংগ্রেসের মধ্যেও যারা, আমরা কংগ্রেস সিপিএম বিচার না করে ভোট দিচ্ছি, শৌচালয় দিচ্ছি, গ্যাস দিচ্ছি, প্রধানমন্ত্রী ওই যে আয়ুষ্মান ভারত দিচ্ছি, আমরা কিষাণ সম্মান নিধি দিচ্ছি, সমস্ত সুযোগ সুবিধা আমরা রাজনীতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার হাতে দিচ্ছি। কারণ আমরা জানি ভারতের সংবিধানে বলা আছে অসহায় নারী, যারা শিশু, যারা বিভিন্ন দিক থেকে একটু দুর্বল, তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব হচ্ছে সরকারের। আমাদের নির্দেশমূলক নীতির মধ্যেই সেটা পরিষ্কার বলা আছে, আমরা সংবিধান মেনেই সেটা কাজ করছি। অন্য সরকাররা কি করেছে, সংবিধান মানে কিনা, আমরা সেদিকে যাইনি। আমরা সংবিধানকে মাথায় রেখে, যেহেতু সংবিধানের শপথ গ্রহণ করে আমরা শাসন করি, জনগণের সেবা করার আমরা চেষ্টা করছি। আপনারা কৃষকদের অবস্থা যদি আমি বলি, আজকে পিএম কুসুমের মাধ্যমে আপনারা সোলার, তারপরে জল সেচ করার জন্য মেশিন, সার অর্ধেক দাম কমিয়ে দেওয়া, উন্নত যে বীজগুলি দেওয়া, তারপরে আপনাদের জন্য বাজার, আপনারা যদি ধান উৎপাদন করেন সরকার কিনে নিচ্ছে, কিষাণ সম্মান নিধির মাধ্যমে আরো বিভিন্ন সুবিধার মাধ্যমে কৃষকদের আর্থিক অবস্থার চেষ্টা চলছে। আমরা জানি এই কৃষক জাতির যদি উন্নতি হয় তাহলে দেশ এগিয়ে যাবে। কারণ আমাদের দেশের যে বড় বড় কারখানা, বড় বড় উৎপাদন যেটা হয়, আমাদের যে কাপড় চোপড় আমরা ব্যবহার করি, বস্ত্র উৎপাদন যে হয়, বিভিন্ন বড় বড় কারখানা, বেশিরভাগ আমাদের এগ্রি বেসড, মানে সেটা ফ্যাক্টরি। কৃষিকে উপেক্ষা করে আমাদের দেশ, কোন দেশ বিশ্বের মধ্যে এগিয়ে যেতে পারে না। তো তাহলে কৃষি প্রধান দেশ আমাদের এটা। 100 জনের মধ্যে 60 জন আমরা কৃষির সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত। আজকে তার জন্যই দেখবেন আপনারা, আমরা যে চিপস খাচ্ছি, আপনারা চিন্তা করে দেখুন, যিনি আলু উৎপাদন করেন, একটা আলু যদি আমরা পিস করি, যেটা চিপসের মধ্যে পাই, হয়তোবা একটা চিপস প্যাকেটের মধ্যে একটা আলু দরকার হয় না, অর্ধেক হয়। একটা আলুর দাম কত এই মুহূর্তে? 5 টাকা হবে হয়তোবা, কিন্তু একটা চিপস প্যাকেটে আমরা কত দেই এখন? 20 টাকা দেই। তাহলে একটা আলু ওই কারখানার মাধ্যমে আমার দোকানে আস্তে আস্তে আমরা কিনতে সেটা 20 টাকা 30 টাকা হয়ে যায় একটা আলু। কি করে হলো? কৃষক উৎপাদন করলো, কারখানায় সেটা চিপস হিসাবে হলো, বানানো হলো, আমাদের বাচ্চারা খেলো, আমরা বড়রাও খাই। দাম কত? একটু বড় প্যাকেট হলো 30 টাকা 40 টাকা, ছোট প্যাকেট হলো 10 টাকা। একটা ছোট্ট আলু যেটা 1 টাকা 2 টাকা, সেটা হয়ে যাচ্ছে 20 টাকা। তো এই যে আর্থিক অবস্থা, এটা কৃষকদের দ্বারাই, কৃষকদের জন্যই সম্ভব। আপনারা করোনার সময় দেখেছেন, করোনা মহামারী সারা বিশ্বে যখন অভাব হয়ে গেল, সবাই খেতে পারলো না। অন্যান্য দেশে, শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি ভবন দখল করে মানুষ রাষ্ট্রপতির বিছনায় ঘুমানোর চেষ্টা করেছিল। ওই পাকিস্তানের মধ্যে 1 কেজি চালের দাম ছিল 500 টাকা 1000 টাকা। আমাদের শ্রীলঙ্কা, বিভিন্ন দেশে, আমাদের ভারতবর্ষে অভাব হয়নি কেন? নরেন্দ্র মোদী সঠিক ডিসিশন, সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিয়েছিলেন। 81 কোটি মানুষকে 2020, 21, 22, 23 পর্যন্ত তিনি বিনামূল্যে রেশনে চাল দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছেন। এটাও সম্ভব হতো না যদি কৃষকরা আমাদের ধান উৎপাদন না করত। এখন নরেন্দ্র মোদী বলেছেন আরো 5 বছর আমরা বিনামূল্যে মানুষকে, গরিব মানুষকে বিনামূল্যে চাল দেব। কেন এই সিদ্ধান্ত? আমার দেশের জনগণ, আমার দেশের গরিব মানুষ যাতে বাঁচতে পারে, যাতে দারিদ্রতার হাত থেকে মুক্ত থাকে, অপুষ্টিতে না খেয়ে যেন না মারা যায়। এটা হচ্ছে আমাদের এই যে সংকল্প, যে আগামী দিনে এগিয়ে যেতে গেলে তাদেরকে সুযোগ দিতে হবে। আমরা সুযোগ দেব সবাইকে, সবকা সাথ সবকা প্রয়াস, যেটা আমরা যদি সবাই মিলে প্রয়াস করি তবেই এগিয়ে যাবে এই দেশটা। গরিব, দারিদ্রতা, কৃষক, তারাই, তাদের মধ্যেই সব থেকে দারিদ্রতা বেশি। যারা গ্রামীণ এলাকায়, জনজাতি, যারা ওবিসি, যারা এসসি সম্প্রদায়, তারাই সব থেকে দারিদ্রতায় ভুগে। তো তাদেরকে বেশি সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমাদের সরকারের চেষ্টা। আপনারা দেখেছেন যে আমাদের এই সরকার আসার পরে যত সুবিধা সেটা দেওয়ার ক্ষেত্রে আমরা যেমন রাজনীতি করি না, জাতি ধর্ম বর্ণ আমরা বিচার করি না,
তেমনি আমাদের জনগণ যাতে আমার এসডিএম সাহেব আছেন, এডিএম সাহেব আছেন, আপনারা ওই ডিএম অফিসে এবং এসডিএম অফিসে আসতে পারেন না, অনেক গ্রামীণ এলাকায়, এটা পৌরসভা বলে একটু কাছে, কিন্তু অনেক দূরবর্তী জায়গায় যারা থাকেন, সপ্তাহে একদিন বাজারে আসেন, কোনো ব্যাংকে যান, অফিসে যান, কাজ যদি না হয় পরের সপ্তাহে, যদি পরের সপ্তাহেও যদি না হয় 14 দিন চলে গেল, এরকম মাসের পর মাস, বছরের পর বছর। 12 টাকায় জীবন বীমা করার জন্য প্রধানমন্ত্রী যখন বললেন, অনেক লোক আমরা 12 টাকা খরচা করিনি, ব্যাংকে গিয়ে একটা ফর্ম ফিল করে 12 টাকা জমা দিইনি, মাসে 1 টাকা, 12 মাসে 12 টাকা, 330 টাকা, অনেক কম। এরকম জীবন বীমা, প্রধানমন্ত্রী জীবন বীমা আমরা করিনি। এইগুলি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। অনেকে জন্ম সার্টিফিকেটের জন্য যেতে হয়, 14 দিনের মধ্যে যদি আপনারা সার্টিফিকেট বের না করেন, কোর্টে গিয়ে এফিডেভিট করে তারপরে অনেক খরচা করে অনেক সময় ব্যয় করে আপনাকে সেই সার্টিফিকেট পেতে হয়। অনেক বয়স্ক ভাতার জন্য একটু আগে এসেছিলেন একজন, এখানে সুবিধা পাচ্ছে। আমার সিইও সাহেব বলছিলেন সব ডিপার্টমেন্টের সব আধিকারিককে এখানে এনে আমরা একসাথে সব করে দিচ্ছি, পরবর্তীকালে হয়তো আমাদের সেটা দেওয়া হবে। তো এই যে সুবিধাগুলি একদম মানে আপনার দুয়ারে, আপনার বাড়ির সামনে গিয়ে, আপনার উঠানের সামনে গিয়ে যাতে মানুষকে দেওয়া হয়, তার জন্যই নরেন্দ্র মোদীর প্রশাসন, ডক্টর মানিক সাহার নেতৃত্বে প্রতি ঘরে সুশাসন আমরা এর আগে দেখেছি রাজ্যে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা 1 বছর আগে বা আরো কয়েক মাস আগে করেছিলেন, এখন প্রধানমন্ত্রী এই যে ভারত বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে আপনাদের দুয়ারে, আপনাদের ঘরের সামনে গিয়ে আমরা এই সুবিধাগুলিকে দেওয়ার চেষ্টা করছি। তার জন্য একটাই উদ্দেশ্য যে আমরা সবাই চাই এই ভারত উন্নতি হোক, এই ভারতের উন্নতি হোক। আর উন্নতি করতে গেলে আমার সাধারণ মানুষের উন্নতি আগে দরকার, কারণ মানুষকে নিয়ে দেশ, মানুষ শূন্যহীন দেশ উঠাও না হলে তো হিমালয় পর্বত, সেখানে মানে জনশূন্য, বা উত্তর মেরু দক্ষিণ মেরু যেখানে ভীষণ তাপমাত্রা, সেখানে পেঙ্গুইন ছাড়া কিছু নেই, সেখানে দেশ হয়নি। মানুষ যেখানে নেই সেটা দেশ হয় না। তো তার জন্য আমরা আমাদের উন্নতির জন্য আমরা সংকল্প নেব, আমার উন্নতির জন্য, ভারতের উন্নতির জন্য। আমরা আমাদের জাত পাত ধর্ম, এই যে ভেদাভেদ, দাঙ্গা হাঙ্গামা, দুর্নীতি হচ্ছে আমাদের উন্নতির প্রথম বাধা। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী স্বর্গীয়, তিনি বলেছিলেন ভারত সরকার যদি টাকা পাঠায় কোনো গ্রামীণ একটা পঞ্চায়েতের জন্য, অনেক ভিতরের গ্রামে 100 টাকা যদি পাঠায়, 85 টাকা রাস্তায় হারিয়ে যেত। এই কথাকে বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। কেন কি হারিয়ে যেতেন? মানুষ, আমাদের আমলা, আমরা যারা নেতা, আমাদের হাতেই সেটা দুর্নীতির মাধ্যমে শেষ হয়ে যেত। প্রাক্তন প্রধানমন্ত্রী জেল খেটেছেন, অনেক মন্ত্রীরা জেলে গেছেন, অনেক আইএস অফিসার, আইপিএস অফিসার, আমলা আধিকারিকরা জেলে গেছেন। তো নরেন্দ্র মোদী বলেছেন দেশের উন্নতির জন্য দুর্নীতি, কারাপশন একটা বড় বাধা। তার জন্য এটা যদি বন্ধ না করা যায় তাহলে দেশ উন্নতি হবে না। তার জন্য আইন আমরা করেছি, আমরা বিল এনেছি, আইন কানুন করেছি। আর তার জন্য প্রধানমন্ত্রী বলেছেন একটা কথা, আপনাদের মনে আছে, না খাউঙ্গা না কিসি কো খানে দুঙ্গা, না আমি দুর্নীতি করে টাকা খাবো, না আমার মন্ত্রী না এমপি না কাউকে খেতে দেবো, যদি ধরা পড়ে সিধা তুমি জেলে যাও, আমি তোমার সাথে নেই। এই কথা বলার পরে আজকে দেশের মধ্যে দুর্নীতি কম হয়েছে কিনা? আজকে তার জন্য ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আমরা বলেছিলাম আপনারা সবাই ব্যাংক অ্যাকাউন্ট করুন, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই আপনারা শুধু 2টা ডকুমেন্টস নিয়ে যান, 2টা ফটো নিয়ে যান, আধার রেশন কার্ড নিয়ে যান, না হলে আপনার বিভিন্ন সার্টিফিকেট পিআরসি বা যাই আছে নিয়ে যান ব্যাংকে। ম্যানেজারকে বলুন আমার ব্যাংক অ্যাকাউন্ট নেই, ব্যাংক অ্যাকাউন্ট করে দিন। আমাদের সিপিআইএমরা, আমাদের কংগ্রেসরা অনেক হাসি ঠাট্টা করে আমাদের বলেছিল ব্যাংক অ্যাকাউন্ট করে কি হবে, গরিবের কি হবে, কোনো লাভ নেই। আজকে সব কিছু দিতে গেলে ব্যাংক অ্যাকাউন্ট দরকার কিনা? এটা উন্নতির একটা প্রথম পদক্ষেপ, দারিদ্র থেকে মুক্তির প্রথম পদক্ষেপ, দুর্নীতি বন্ধ করার জন্য প্রথম পদক্ষেপ। এই কাজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। আর তার জন্য আজকে আপনারা গড়ের টাকা, শৌচালয়ের টাকা, বৃদ্ধ ভাতা, ওই বাচ্চাদের স্টাইপেন্ডের টাকা 100 টাকা যদি দেই আমরা, আপনারা ডাইরেক্ট 100 টাকা পেয়ে যাচ্ছেন। মাঝখানে আমি এমপি রেবতী ত্রিপুরা আপনাদের থেকে 10 টাকা খাওয়ার আমার সুযোগ নেই।
এটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। তার জন্যই তিনি বলছেন দেশের মানুষ আমরা যদি সবাই সহযোগিতা করি, একসঙ্গে আমরা শপথ গ্রহণ করি, প্রতিজ্ঞা করি, আমরা তাহলে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ দেশ উন্নতির ক্ষেত্রে আমার একার পক্ষে সম্ভব না, কারোর একার পক্ষে সম্ভব না, নরেন্দ্র মোদীর পক্ষে সম্ভব না, ভগবানের পক্ষেও সম্ভব না। আপনারা দেখেছেন আমাদের ধর্মগ্রন্থে ভগবান অনেক সময় একা সিদ্ধান্ত নিতে পারেন না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানে ওই তিনজন একে আর অপরের সঙ্গে চর্চা করেন, একে অপরের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আমাদেরকে পরিচালিত করেন। তো দেবদেবীরাই যদি সহযোগিতা করে, মানে আমাদেরকে এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমরা দেশ চালাতে গিয়ে কেন আমাদের দরকার পড়বে না? আমরা যদি এই পৌরসভাকে আমরা যদি প্রতিজ্ঞা নেই ত্রিপুরা রাজ্যের মধ্যে সব থেকে ক্লিন পরিষ্কার পৌরসভা হিসেবে আমরা আমবাসাকে দেখতে চাই। আমাদের এই ওয়ার্ডের সমস্ত ওয়ার্ডের পাবলিক আমার গার্বেজ যদি আবর্জনা আমরা যদি ডাস্টবিনের মধ্যে ফেলে দেই, আমি তার জন্য আপনাদেরকে ই রিক্সা দিয়েছিলাম। আমি আপনাদের বলি, আমি বিভিন্ন স্কুলে বাচ্চাদের স্মার্ট ক্লাস করার জন্য আমি টিভিও দিচ্ছি, ওয়াটারও আমি দিচ্ছি বিভিন্ন জায়গায়। এমন কোন স্কুল যদি থাকে ওয়াটারও এবং স্মার্ট ক্লাসের জন্য আপনাদের দরকার, আপনারা আমাকে বলবেন। আমি আরো 2.5 কোটি টাকা পেয়েছি এই কিছুদিন আগে একটা সিএসআর ফান্ড থেকে। মন্ত্রীর সঙ্গে দরবার করে আমি বলেছি যে ভাই সাহেব, আমার এই জেলা এসপিরেশনাল মানে জেলা, আমার এখানে অনেক কাজ করতে হয়, অনেক কিছু অভাব আছে, আপনি একটু দিন। আমি 2.5 কোটি টাকা আদায় করেছি এই আমার পার্লামেন্ট চলাকালীন। আমার এখন ডিইউকে আমি বলেছি কোন কোন স্কুলে 75 ইঞ্চির যে বড় টিভি আমি প্রত্যেক স্কুলে দিচ্ছি। আমি বলেছি অন্তত 100টা স্কুল বাছাই করো, 100টা স্কুল বাছাই করো যেখানে আমার বাচ্চারা প্রত্যেকদিন ক্লাস করে। আমরা যখন ক্লাস করি, আমি টিচার ছিলাম, আমি জানি আমরা যখন বলি মহাত্মা গান্ধী আন্দোলন করেছিলেন, ভারত ছাড়ো আন্দোলন, ইংরেজদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনে ডাক দিয়েছিলেন, আমরা সবাই অংশগ্রহণ করেছিলাম। আমাদের বাচ্চাদেরকে আমরা বলি, টিচাররা মুখে বলি, কিন্তু বাচ্চাদেরকে দেখাতে পারি না মহাত্মা গান্ধী কিভাবে কি করেছিলেন। ইংরেজরা গুলি করছে, পিটছে, এগুলি দেখাতে পারি না। কিন্তু আমি চাইছি আমাদের বাচ্চারা টিভির মধ্যে মহাত্মা গান্ধী আমাদের লাঠি নিয়ে হাঁটছেন, আন্দোলন করছেন, ইংরেজরা পিটা দিচ্ছেন, এইগুলি যাতে ভিডিও আমার বাচ্চারা দেখতে পারে, বুঝতে পারে তাড়াতাড়ি। এটাকে বলে স্মার্ট ক্লাস। এটা দেওয়ার জন্য আমি বলেছি। তো আমরা যদি সংকল্প গ্রহণ করি এই জেলাকে বা এই পৌরসভাকে আমরা পরিষ্কার রাখবো, ওই যে ডাস্টবিনের মধ্যে আবর্জনাগুলি ফেলে দেওয়া, আমার এখানে চেয়ারম্যান আছেন, উনি ই রিক্সায় করে সেটা যেখানে ফালানোর ব্যবস্থা করা হবে, ফেলে দেওয়ার ব্যবস্থা করা হবে, সেখানে ফেলে দেওয়া হবে, তাহলে আমবাসা আমার পরিষ্কার থাকবে। এই শপথ আমরা নিতে পারি কিনা? এরকম প্রতিটি কাজে যদি আমরা একত্রে একসাথে শপথ নিয়ে আমরা কাজ করি, এই আমবাসা যেমন পরিষ্কার পৌরসভা হবে। ভারতের জন্য আমরা যদি প্রতিজ্ঞা নেই, ধর্ম জাত রাজনীতির ঊর্ধ্বে উঠে, তাহলে ভারত কেন এগিয়ে যাবে না? কেন এগিয়ে যাবে না? তার জন্য নরেন্দ্র মোদী বলছেন যে জনগণকে সুবিধা দেওয়া, এটা হচ্ছে প্রথম পদক্ষেপ। তার জন্যই তিনি এই সুবিধা দিচ্ছেন। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাকালীন অবস্থায় 3 বছর কোনো কাজ না হওয়া সত্ত্বেও বর্তমানে আমাদের দেশ বিশ্বের 5 নম্বর শক্তিধর রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে। এটা আমাদের কথা না, বিশ্বের বিভিন্ন সংস্থা বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দিক দিয়ে তুলনামূলক স্টাডি করে এই তথ্যগুলি বেরিয়ে আসছে। আমরা 5 নম্বর শক্তিধর রাষ্ট্র হিসেবে আজকে আত্মপ্রকাশ করেছি। আপনাদের আশীর্বাদে আমি মঙ্গোলিয়া সফরে গিয়েছিলাম, কোরিয়া সফরে গিয়েছিলাম। আমি শুনেছিলাম কোরিয়ার যে কারেন্সি, আমাদের এখানে যে টাকা, এটা আগে তার যে মূল্য অনেক বেশি ছিল। আমি যখন কোরিয়ায় গিয়েছিলাম এই কয়েক মাস আগে, তাদের যে কারেন্সি, তাদের থেকে আমাদের যে রুপি, তার যে ভ্যালু এখন 60 টাকা বেশি আমাদের। আর এক মঙ্গোলিয়ার একটা কারেন্সি সমান, মানে আমাদের 1 টাকা সমান মঙ্গোলিয়ার আমরা 40 টাকা পাই, মঙ্গোলিয়ার 40 টাকা। এটাই প্রমাণ করে আমাদের দেশের অর্থনীতি আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন, তিনি 3 বারের মতো মানে প্রধানমন্ত্রী যখন হবেন, 2024-এ লোকসভা নির্বাচন হচ্ছে, যেভাবে ট্রেন আমরা দেখছি, আমরা আশা রাখছি মাননীয় প্রধানমন্ত্রী 3 বারের মতো আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন। তাতে কোনো সন্দেহ নেই, আমার কোনো সন্দেহ নেই। কারণ উনার যে প্রকল্প, উনার যে কাজ করার যে ধরন,
যেভাবে মানুষকে দিচ্ছেন, সবাইকে দিচ্ছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের আহ্বান জানাচ্ছেন। আমরা দেখেছি, আপনারা রাজস্থানের রেজাল্ট দেখেছেন, আপনারা ছত্তিশগড়ের রেজাল্ট দেখেছেন। ওই দুইটা আমাদের হাতে ছিল না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কংগ্রেসের সরকার হওয়া সত্ত্বেও ওই ছত্তিশগড় এবং রাজস্থানে টাকা দিয়েছেন, স্কিম দিয়েছেন, সুবিধা দিয়েছেন। তার জন্য কংগ্রেসের চাইতেও বিজেপিকে তারা পছন্দ করে নিয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী কোন রাজনীতি করেন না। আমরা এই ত্রিপুরা রাজ্যে দেখেছিলাম 25 বছর সিপিএম এর সময় যে ওয়ার্ডটা যদি কংগ্রেস হয় সেই ওয়ার্ডে কাজ করতে দিত না। এই আমবাসা পুরসভাকে একটা সময় অবহেলা করা হয়েছিল সিপিএম এর সময়, আমরা দেখেছি। আমরা সেটা করি না। তার জন্য প্রধানমন্ত্রী বলেছেন 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার পরে এই দেশকে 3 নম্বর শক্তিধর রাষ্ট্র হিসেবে, আমেরিকা, চায়না এখন 1 নম্বর 2 নম্বর শক্তিধর রাষ্ট্র হিসেবে, অর্থনৈতিক ভাবে 1 নম্বর 2 নম্বর হচ্ছে আমেরিকা এবং আমাদের চায়না। এই দুটা দেশ, তাদের সঙ্গে আমাদের ভারতকে 3 নম্বর শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে সংকল্প নিতে, প্রতিজ্ঞা করতে আপনাদের আহ্বান জানিয়েছেন। আমরা সবাই